গুড মর্নিং। আজ জুলাই মাসের 17 তারিখ, নিফটির এক্সপায়ারি ডে অ্যান্ড বৃহস্পতিবার। তো প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহে আমরা দেখব লাইভ মার্কেট সেশনস, অ্যান্ড যেখানে আমরা শুধুমাত্র এডুকেশনাল পারপাস ফলো করব। কোনো বাই বা সেল, কোনো রেকমেন্ডেশন আমার তরফ থেকে থাকবে না। আমি আমার ভিউটা আপনাদের কাছে শেয়ার করব, যাতে সেটা দেখে আপনারা শেখার চেষ্টা করতে পারেন। তো সবার প্রথম চলুন আমি যে ট্রেডিং প্ল্যান বলেছিলাম সেই ট্রেডিং প্ল্যান অনুযায়ী কি হচ্ছে দেখা যাক। তো প্রতিদিন সকালে আপনি যদি ইউটিউবে আমার চ্যানেল ফলো করেন বা সাবস্ক্রাইব করে নেন, তাহলে কিন্তু প্রতিদিনের নিফটি বা ব্যাঙ্ক নিফটি ট্রেডিং প্ল্যান আপনারা দেখতে পাবেন। এবার এই জায়গা থেকে আমি প্রথমে যেটা বলেছিলাম আপনাদেরকে যে সকালবেলা যে বক্সটা অলরেডি ড্র করাই আছে দেখতে পাচ্ছেন, যে এই রেঞ্জের মধ্যে যদি মার্কেট থাকে এটা সাইড বেস ফর্মে থাকবে, মানে আপ অ্যান্ড ডাউন, এই যে মুভমেন্ট, ঠিক আছে, এই রেঞ্জের মধ্যে থাকতে পারে। এবার যদি মার্কেট এখানে কিছুটা টাইম স্পেন্ড করে, করার পর এখানে কিছুটা টাইম স্পেন্ড করে করার পর যদি মার্কেট এখান থেকে এটা ব্রেক করে দেয়, তাহলে কিন্তু ধীরে ধীরে আবার লোয়ার রেঞ্জ, যে এই রেঞ্জে যেটা ছিল সেই লোয়ার রেঞ্জের দিকে আসবে। তো প্রথম থেকেই আমরা মার্কেট ওপেন হওয়ার পরে সেলিং দেখেছি। এখন অবধি কোনো বায়ারকে দেখতে পাওয়া যাচ্ছে না, বায়ার নেই, এখন অবধি পাচ্ছি না। তো যতক্ষণ না বায়ার আসছে তাহলে আমরা বুঝতে পারবো না যে বায়ার এবং সেলারের মধ্যে কতটা ক্ষমতা তৈরি হচ্ছে। যেমন এখানে যেমন দেখতে পাচ্ছি সেলিং এসছে, এখানে ধীরে 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 একটা অ্যাকুমুলেট করার চেষ্টা করছে বাইং জোনে। এবং এটা আমরা যখন 15 মিনিটে দেখবো, তো 15 মিনিটের এই যে এরিয়াটা, এই এরিয়াটা হচ্ছে সব থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট এরিয়া, ঠিক আছে। অ্যান্ড 5 মিনিটে আমরা এটা দেখতে পাচ্ছি। এখন দেখার বিষয় হচ্ছে যে মার্কেট এখান থেকে কি করে সেটা দেখতে হবে। এটা হচ্ছে নিফটির চার্ট, আপনারা দেখতে পাচ্ছেন। এরপরে ব্যাঙ্ক নিফটির চার্ট। ব্যাঙ্ক নিফটিতে দেখুন যে বক্স সকালবেলা আমি ড্র করে দিয়েছি, আপনারা গিয়ে দেখতে পারেন ইউটিউবের যে আগের ভিডিওটা ট্রেডিং প্ল্যানে। তো সেখানে বলেছিলাম যে এটা কন্টিনিউশন করতে পারে চার্টটা, মানে চার্ট অ্যাকচুয়াল কন্টিনিউশনে থাকে। তো জাস্ট এখান থেকে আবার এখান থেকে সেলিং আসে এবং তারপরে ধীরে ধীরে মার্কেট নিচের সাইডে চলে আসে। এবং এরও এটা একটা ডিমান্ড এরিয়া, যেখানটাতে এখন এই মুহূর্তে নিফটি ব্যাংক দাঁড়িয়ে আছে। তো নিফটি ব্যাংকের এটা হচ্ছে ডিমান্ড এরিয়া। তো এখান থেকে কি হয় সেটা দেখতে হবে, 1 নম্বর। আর নিফটি ক্ষেত্রে সেটা দেখতে হবে। এবং যেহেতু এক্সপায়ারি ডে আছে, তো এক্সপায়ারি ডে এর যে প্রিমিয়ামগুলো থাকে তার ভলিটিলিটি অনেক বেশি থাকে। এরপর চলে আসি, আমরা যদি কোনো স্টকের মধ্যে ইন্ট্রাডে করি তাহলে সেই জায়গাতে আমাদের দেখতে হবে যে সেক্টরিয়াল ইন্ডাইসিস কি করছে। তো এই মুহূর্তে আমার কাছে এই মুহূর্তে আছে সেক্টরিয়াল ইন্ডাইসিস। সেক্টরিয়াল ইন্ডাইসিস, তো এখানে দেখছি নিফটি অটো সাইড বেজ আছে, ফিনান্সিয়াল সার্ভিস সাইড বেজ, এফএমসিজি সাইড বেজ, আইটি সাইড বেজ, মিডিয়া সাইড বেজ, মেটাল সাইড বেজ, এটাও সাইড বেজ, এটাও সাইড বেজ, এটাও সাইড বেজ, এটাও সাইড বেজ। অর্থাৎ সব 1%-এর ওপরে আমি কাউকে দেখতেই পাচ্ছি না এই মুহূর্তে যে 1% আপ সাইড বা ডাউন সাইড মুভমেন্ট করছে। তো সমস্ত সেক্টর কিন্তু একটা রেঞ্জের মধ্যে লক আছে, যার জন্য কিন্তু মার্কেটের মধ্যে এটা সাইড বেস ফর্মটা তৈরি হয়ে থাকতে পারে, ঠিক আছে। তো যদি 1%-এর ওপরে মুভ করতে পারে তাহলে তখন সেটা আমাদের দেখার জায়গায় আসবে, বা সেই জিনিসটা তখন আমরা দেখতে পাবো। এই হচ্ছে মেন বিষয়। এবার আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে মার্কেটে যেহেতু একটা রেঞ্জের মধ্যে লক আছে মার্কেট, তো এখানে সাইড বেস ফর্মে আছে। তো যতক্ষণ না মোমেন্টাম আসছে বা যতক্ষণ মার্কেট এই সাইড বেস ফর্মে থাকবে, হতে পারে মেবি এই এরিয়াটা ব্রেক হয়ে যেতে পারে এবং এই লেভেলটা অবধি আসতে পারে, চান্সেস আছে। তো যেহেতু এক্সপায়ারি ডে আছে, দেখা যাক এখানে কি করে। এবং আমরা যদি 3 মিনিট বা 1 মিনিটে দেখি, তাহলে 1 মিনিট অনুযায়ী এখানে একটা স্ট্রাকচার পয়েন্ট কিন্তু তৈরি হয়েছে, যেটার ওপরে গেলে তখনই কিন্তু মার্কেট ওপরের সাইডে যেতে যাওয়ার একটা সম্ভাবনা থাকতে পারে, তাছাড়া কিন্তু না। এবার এই জায়গা থেকে আমরা যদি ইন্ডিয়া ভিক্সকে দেখি, তাহলে ইন্ডিয়া ভিক্সকেও আমরা দেখতে পাবো। ইন্ডিয়া ভিক্স এখন প্রায় ফ্ল্যাট আছে, দেখুন ইন্ডিয়া ভিক্স 11.26 প্রায় ফ্ল্যাট রানিং করছে। ইন্ডিয়া ভিক্সের একটা পার্ট আছে আপনারা জানেন। এবার এখান থেকে দেখুন যে মার্কেটে যে ডাউন সাইড দিচ্ছে, ঠিক আছে, এই এরিয়াটা যেহেতু এটা ব্রেক করেছে 5 মিনিটও এটা ভালো ক্যান্ডেল তৈরি হচ্ছে। তো এখানে কি হবে, এখানে আমাদেরকে দেখতে হবে যে এই যে ক্যান্ডেল ওয়াইজ যে মোমেন্টাম আছে, এই যে মোমেন্টামটা একটা জায়গায় আসছে, তো এই মোমেন্টাম যদি কন্টিনিউশন করে তাহলে কিন্তু এই লেভেলটা ব্রেক হয়ে যাবে এবং এই লেভেলটা ব্রেক হলে মার্কেট নিচের দিকে আসতে পারে। তার জন্য কিন্তু ভালো ভলিউমের সাথে এটা এটা করতে হবে। এবং এখানে হতে পারে সব থেকে বেশ যদি একটু বেস ফরমেশন হয়, হওয়ার পর যদি এটা ব্রেক হয় তাহলে গুড, তাহলে একটা কনফার্মেশন আমরা পেতে পারি, ঠিক আছে। আর ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে সেম, ব্যাঙ্ক নিফটি দেখুন আপসাইডের দিকে মুভমেন্ট করার চেষ্টা করছে। তো ব্যাঙ্ক নিফটি যদি উল্টো দিকে যেতে চাই বা সিঙ্ক্রোনাইজেশন ওয়েতে না থাকে, তাহলে প্রবলেম কি হয়, ব্যাঙ্ক নিফটি যেহেতু ওপরের দিকে উঠছে, নিফটি নিচের দিকে নামছে, তাহলে স্ল্যাগিস মুভ হয়ে যেতে পারে, মানে নিফটি এরাম উঠবে আবার নামবে, উঠবে নামবে, এইভাবে সাইড বেস ফর্মে যেতে পারে। অর্থাৎ ব্যাঙ্ক নিফটি নিফটিকে কন্ট্রোল করতে পারে, ঠিক আছে। তো সেটা দেখার বিষয়, আমরা দেখি কি হচ্ছে সেই অনুযায়ী
দেখবো মার্কেটে। এবার চলে আসি স্টকের ক্ষেত্রে। মহানগর যে স্টকটা আমি অ্যানালাইসিস করেছিলাম, এটা জুন মাসের 25 তারিখে। তারপর থেকে কিছুটা মুভ দেওয়ার পর এখনো রিট্রেসমেন্ট আছে। এটা পজিশনাল স্টক, মানে ভিউ হচ্ছে আপনার 3 মাস, 1 থেকে 3 মাস। তো আজকে আবার দেখতে পাচ্ছি যে এটা এখান থেকে রিটেস্ট করে মার্কেটে মুভ করার চেষ্টা করছে। তো এটা যদি রিটেস্ট করে মুভ করার চেষ্টা করে, তাহলে কিন্তু ধীরে ধীরে টার্গেট এরিয়ার অবধি চলে যেতে পারে। এছাড়া যদি আমরা দেখি কোনো স্টক, তাহলে আমরা দেখতে পাবো এখানে ব্লু স্টার। ব্লু স্টার, মহানগর গ্যাস অলরেডি এখানে দেখতে পাচ্ছি। অ্যাস্ট্রাল গ্র্যানুয়েলস, ইউনাইটেড স্পিরিট, ন্যাশনাল অ্যালুমিনিয়াম, ইউপিএল লিমিটেড, কেইআই ইন্ডাস্ট্রিজ, বালাকৃষ্ণা। আর চেন্নাই পেট্রো খারাপ নয়। আর সুজলনে কি হয়েছে সেটা দেখতে হবে। সুজলন এনার্জি, সুজলন। সুজলন এনার্জিতে একটু সাইড বেস ফর্মে আছে। অ্যান্ড ভলিউম বলছে, মাঝখানে ভলিউম কদিন বেড়েছিল, কিন্তু লাস্ট এখানে যে এসবিসিটা হয়েছে তার বাইং ভলিউম বেড়েছে। অ্যান্ড পরপর দুদিনের সেলিং ভলিউম কমছে, তো মোমেন্টামের মধ্যে আছে এবং আপ ট্রেন্ডে আছে। যারা এটা অ্যাডভান্সে আছে তারা ভালো বুঝতে পারবেন আমাদের, এবং বেসিক স্টুডেন্টরা একটু হয়তো এই জায়গাটা আমরা প্রথমে দেখাই না। কারণ হচ্ছে টেকনিক্যাল নলেজটা দেখে, এবং আমরা অ্যাকচুয়ালি আমিও দেখি না এটা, জাস্ট একবার দেখার জন্য বলছি আপনাদেরকে যে যে ডেটার ভ্যালু সেটা। এবং এখানে চলুন আমি আপনাদেরকে একবার দেখানোর চেষ্টা করছি। এটা হচ্ছে আমি নিফটি যদি ওয়াই অপশন চেন ডেটা যদি দেখার চেষ্টা করি, তাহলে হচ্ছে এখানে দেখতে পাবো ইকুইটি ডেরিভেটিভস অপশন চেন ডেটা। অ্যান্ড এখানে আমরা যদি দেখি যে সব থেকে হাইয়েস্ট যেটা আছে কি আছে সেটা দেখি। চলুন, এটা হচ্ছে কল সাইড, এদিকটা হচ্ছে পুট সাইড। কল সেলিং মানে মার্কেটের, যদি কারা কল সেলিং করে, যারা মার্কেট চায় নিচে যাক। তো এখানে আমরা এই দেখতে পাই যে হাইয়েস্ট হচ্ছে 25,400, 1,90,000, 69,000, 25,300, 3,12,000, 1,73,000, 25,250, 3,28,000, 2,35,000, এবং 25,200, 4,51,000, 3,62,000। এবং এখানে দেখুন যে 25,200, 3,25,000 থেকে 1,76,000, 2,31,000 থেকে 1,24,000 এটা দেখাচ্ছে। তো এখানে এই মুহূর্তে কল সাইডের রাইটিং বেশি আছে 25,200-এর ওপর। অ্যান্ড এখানে 25,200-এর ওপর এখানে পুট সাইডের তার থেকে অনেকটা কম আছে। তো 25,200 হচ্ছে অ্যাকচুয়াল, যদি আমরা টেকনিক্যালি দেখি তো এটা সাপোর্ট হিসাবে কাজ করছে।
এবং যদি এই সাপোর্টটা ব্রেক করে 25,200 যে সাপোর্ট যেখানে আমরা আছি এখন, এটা সাপোর্ট রেঞ্জ, যদি এটা থেকে ওপরে ব্রেক করে তাহলে ওপরে কিন্তু 25,300 অবধি যেতে পারে, মার্কেট মুভমেন্ট করতে পারে। আর না হলে যদি মার্কেট এখান থেকে যেতে না পারে, ডাউন সাইড 25,170-এর যে লেভেলটা আমি বলেছি, এই যে এই যে লেভেলটা আছে, এই লেভেলটা যদি ব্রেক হয়ে যায় তাহলে কিন্তু আবার সেই মার্কেট ডাউন সাইড ফল হতে পারে 25,120 থেকে 25,050-এর লেভেল পর্যন্ত যেতে পারে মার্কেট। এবং এই মুহূর্তে একটু সাইড বেস আছে, প্রিমিয়ামগুলো খাচ্ছে মার্কেট, আর কিছুই না। আর আমরা এখানে আরেকবার রিফ্রেশ করে দেখব যে ওভারঅল কি হলো। সেক্টর অ্যানালাইসিস, এখনো সমস্ত সেক্টরের মধ্যে হাইয়েস্টে মনে হয় নিফটি আইটি সেক্টর নেগেটিভে দেখতে পাচ্ছি, তাছাড়া সেইভাবে কোনো সেক্টরকে দেখতে পাচ্ছি না। যদি আমরা নিফটি ফিফটি স্টক দেখি তাহলে নিফটি ফিফটি স্টকও দেখুন সব 1%-এর মধ্যেই মুভ করছে। একমাত্র টেক মাহিন্দ্রা যেটা আছে এটাও পিডি এর মধ্যে আছে। এসবিআই লাইফ যেটা আছে পিডিএল এর নিচে পুশ করেছে। আর সুজলন যেটা বলছেন, সুজলনের এটা মোটামুটি এটা অনুযায়ী আমি রেখেছিলাম যে একটা নিচে ওই ওই এটা হচ্ছে 64 টাকা 73 পয়সায় আমি এই জায়গাতে একটা স্টপ লস মেনটেন করছিলাম। তো যদি কোনোভাবে পুট সাইডের এন্ট্রি দেয় তাহলে পুট সাইডের এন্ট্রি আমি চেষ্টা করব ধরার। এখন এইটা রিসেন্ট যে স্ট্রাকচারটা বানাচ্ছে সেই রিসেন্ট স্ট্রাকচারটাকে ধরছি, অর্থাৎ 5 মিনিটে যদি আমি এখানে যাই, রিসেন্ট স্ট্রাকচার মানে এই এরিয়াটা। নিফটির ক্ষেত্রে আর ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে তো ওইভাবেই মুভ করছে। আর স্টকগুলো তো ভালো, সেইভাবে কোনো মোমেন্টামে নেই আজকাল। এরপরে এখন তো 10টা বাজে, তো 10টার পর মানে 10টা 15 পরে আমরা এই যে সুইং এর স্টকেও আবার দেখবো। আর এখানে যেভাবে যদি এই ক্যান্ডেলটা এখানে ক্লোজিং দিচ্ছে, সাইড বেস ফর্মেই আছে। তো চলুন এখানে একটা জিনিস, এটা অ্যাগ্রেসিভ প্ল্যান করি। সেটা হচ্ছে যদি মার্কেট এখানে এর নিচে ক্লোজিং দেয়, এখন এক্ষুনি না, এটা ঠিক মতো ক্যান্ডেলটা আসছে না, যদি দেয় তাহলে একটা অ্যাগ্রেসিভ প্ল্যান করা যেতে পারে ডাউন সাইডের জন্য। ব্যাঙ্ক নিফটিকে একবার দেখতে হবে, ব্যাঙ্ক নিফটি কি করছে তারপর। সাইড বেস ফর্মটা জায়গা থেকে মার্কেট যদি রিজেকশন দেয়, মানে আমরা এখানে রিজেকশন দেখতে পাচ্ছি, এখানে একটা রিজেকশন দিল, ঠিক আছে, তারপরে এখানে একটা রিজেকশন দিচ্ছে। হুম, তো এই জায়গা থেকে একটা অ্যাগ্রেসিভ জাস্ট এই ওপরে আমি স্টপ লসটা রাখছি, অ্যান্ড টার্গেট রাখবো এখান থেকে এতটা, ঠিক আছে। আর 25,200 নেক্সট এক্সপায়ারি পুট সাইডে, দেখি কি হয়। 25,200 পুট ডাউন সাইডে।
নেক্সট এক্সপায়ারি। এটা অ্যাগ্রেসিভ এই কারণে, পারফেকশন কিছু নেই, মানে জাস্ট সাইড বেস আছে অ্যান্ড এখানে বারবার রিজেকশন নিচ্ছে এবং 25,200 লেভেলে কল রাইটিংও হয়েছে। এইগুলো দেখে আমি চিন্তা ভাবনা করেছি এবং এখান থেকে দেখুন একটা ধীরে ধীরে ডাউনের মুভমেন্ট তৈরি করছে সেই কারণে। তো যদি এটার এর ওপরে যায় আমি ভুলও হতে পারি, যদি এখানে ভুল হয় তাহলে আমি আর ভুল অ্যাকসেপ্ট করতে হবে। মানে ট্রেডিংয়ের ব্যাপারটা হচ্ছে এটাই, যে আমার অ্যানালাইসিস এই মুহূর্তে বললো সেলিং আসছে, কন্টিনিউ বায়ার অ্যাকুমুলেট করার চেষ্টা করছে, বাট যদি এখান থেকে ফেলিওর হয় তাহলে মার্কেট এখানে নিচে না হবে এবং এখানে 5 মিনিটে অনেকক্ষণ ধরে এটা সাইড বেস ফর্মে মুভ করার চেষ্টা করছে। যদি না হয় তখন কিন্তু এক্সিট করতে হবে। এটা হচ্ছে আমি ঠিক করে রেখে দিয়েছি। ঠিক আছে। এবং আমি এই কারণে কখনোই এই যে সাইড বেস হয়ে গেলে একটা সমস্যা, বড় সমস্যা, যেটা হচ্ছে মার্কেটে, যে সাইড বেস যদি হয়ে যায় তখন প্রিমিয়ামটাকে খেয়ে নেয় ওই এক্সপায়ারি নিলে, সেই ক্ষেত্রে। দেখুন ব্যাপারটা হচ্ছে, আমি যদি 5টা কোয়ান্টিটিতে নিই ট্রেড, মানে 5টা লটে, তাহলে অ্যাগ্রেসিভ সেট আপ সবসময় দুটোতে নিতে হয়। কারণ অ্যাগ্রেসিভ সেট আপ দুটোতে এই কারণে নিই, কারণ হচ্ছে যদি অ্যাগ্রেসিভ, তো ভুল হওয়ার সম্ভাবনাটা বেশি থাকতে পারে। তো সেই কারণে অ্যাগ্রেসিভে আমি ছোটো লটে গেলাম। আর যেটা একটা কনজারভেটিভ, আমি পরিষ্কার দেখতে পাচ্ছি যেহেতু সাইড বেস নেই, পিডিএস পিডিএল এর মধ্যে নেই, প্রিভিয়াস ডে হাই ব্রেক করে যাচ্ছে বা রিভার্সাল ট্র্যাপ দিয়েছে, ঠিক আছে, তখন একটা যাওয়া যায়। তো সেই কারণে সবসময় অ্যাগ্রেসিভ হলে তখন এইভাবে মুভ করতে হয়। ঠিক আছে, তো সেই কারণে অ্যাগ্রেসিভ সেট আপ, যা কোয়ান্টিটি, যদি কেউ আমি আমি ধরুন বলে দিচ্ছি, যদি ধরুন আমি 5-এ করছি, তাহলে অ্যাগ্রেসিভের ক্ষেত্রে আমি সেটা করব একটু কম লোড। দেখুন বিষয়টা হচ্ছে, কল ক্রেডিট করা যায়, কিন্তু আলমগীর বাবু একটা জিনিস মাথায় রাখবেন, যে যেহেতু গামা ফাস্ট থাকে এক্সপায়ারি ডে, ঠিক আছে, তো মোমেন্টাম অনেক ফাস্ট আসতে পারে, যদি হয় যে আপনার এগেনস্টে মোমেন্টাম অনেক বড় চলে আসতে পারে, এটা একটা ব্যাপার থাকে। ঠিক আছে, গামা ফাস্ট হওয়ার কারণে। তো যদি অপশান সেলিং করতে হয়, তো অপশান সেলিং আমার মনে হয় সেটা আর অনেক আগে থেকে করা উচিত। ঠিক আছে, আরও আগে থেকে, যতটা আগে থেকে করা যায় ততটাই বেস্ট সিনারিওতে। ইয়েস, ইএমআই গুলো রিসেন্ট অ্যাড করেছি, কিন্তু আমি বলেও দিয়েছি এই সবাইকে গ্রুপের মধ্যে, অনেক ভিডিওতে।
আপনি হয়তো অনেক দিন ধরে যেটা দেখেননি সেই জন্য হয়তো। ঠিক আছে, তো এখানে প্রেজেন্স যদি 200 ইয়েটাও ব্রেক হয়ে যায় তাহলে কিন্তু মার্কেট আরও নিচে চলে আসবে। কারণ এখানে পরিষ্কারভাবে আহ, যা দেখতে পাচ্ছি 25,200-র ওপরে কিন্তু আরো যেটা রাইটিংও বাড়ছে এবং টেকনিক্যাল চার্টও বলছে, যার জন্য আমাদের কিন্তু দেখুন টার্গেটটা হিট হয়ে গেল। ঠিক আছে, তো টার্গেট যেহেতু হিট হয়ে গেল, তো সেটাকে প্রফিটে বুক করে নেওয়াটাই সব থেকে বেস্ট সিনারিওতে আমার মনে করে। হ্যাঁ, কারণ এর পরে যদি আমি লেভেল আপনাদেরকে বলি এখানে, তো এর পরের লেভেল এই জায়গাতে মোটামুটি আমি এই এরিয়াটা ধরে নেব, এই এরিয়াটা অবধি 25,151 যে লেভেলটা। ঠিক আছে, তো টার্গেট বুক হয়ে গেছে, টার্গেট প্রফিটের টার্গেট হিট হয়ে গেছে। হুম, ঠিক আছে। কারণ এখানে আপনি দেখুন না, পরিষ্কারভাবে কন্টিনিউ বায়ার যদি আসতোই, তো বায়ার নামাতে পারছে না, মানে ওপরে তুলতে পারছে না কেন? ঠিক আছে, তার মানে কন্টিনিউ সেলারই আছে। ঠিক আছে, এবার এই যে এই কারণে এবার নেক্সট টার্গেট এরিয়া হচ্ছে আমার এইটা, এই জায়গাতে আসতে পারে। তো ফার্স্ট টার্গেট হয়ে গেছে মানে বিশাল ব্যাপার। ঠিক আছে, মার্কেটে সাইড ওয়েজ মার্কেটে ট্রেড করে টার্গেট এসে যাচ্ছে, এটাই সব থেকে বড় ব্যাপার। ঠিক আছে, আজকে আমার ক্যামেরাটা অফ আছে, ক্যামেরাটা অন নেই একটু কারণবশত। ঠিক আছে, তো রেকর্ডিংটা আর একবার রিপিট করবেন যখন ইউটিউবে যাবে, এবং দেখবেন কেন নিলাম, কি বললাম, কিভাবে ড্রয়িং করছি, ঠিক আছে, কোন জায়গাগুলোকে ধরলাম, এইগুলোকে শেখার চেষ্টা করুন। ঠিক আছে, আমি ইমোশন, একমাত্র ক্যান্ডেলের মধ্যে বাইং এবং সেলিং ইমোশনটাকে বোঝা যায়। ঠিক আছে, তো আপনি যদি ইমোশনটাকে বুঝতে পারেন তাহলেই যথেষ্ট একটা বড় ব্যাপার তৈরি হয়। তো এখানে ইমোশনস, আমরা যেটা দেখলাম সেলিং সাইডেই মার্কেটের ইমোশনসটা তৈরি হয়েছে, যেন একটু আগে ঢুকলাম অ্যাগ্রেসিভ, মানে ব্রেকআউটের আগেই, মানে মার্কেট যে পড়বে তার আগেই আমরা ঢুকে গেলাম। ঠিক আছে, তো কি কেন? কারণ হচ্ছে দেখলাম যে হ্যাঁ এখানে ডেটাটাও একবার দেখলাম, বাট সব থেকে বেশি বেস্ট হচ্ছে প্রাইস। আপনার প্রাইস দেখুন বারবার এখানে আর আর দুটো আগে থেকে আমি দিলাম, কেন রিজেকশন কেন নেবে? যদি তাই হতো, যদি এখানে বায়ার থাকতো না, তো এখানে কি হতো, অনেকটা টাইম যে এগুলো বায়ারগুলো আসছে বারবার ওপরের দিকে পুশ করতে পারতো, বাট পারছে না। দেখুন এখানে ডাউন ট্রেন্ডে অলরেডি মার্কেট আছে, তো সেই জায়গা থেকে এসবিসি গুলো দেখুন যেগুলো তৈরি হচ্ছে, যে এসবিসি গুলো সেলিং, মানে আপনার বেয়ারিশ এসবিসি তৈরি হচ্ছে, সেই বেয়ারিশ এসবিসি গুলো খুব স্ট্রং হচ্ছে এবং সেগুলো কিন্তু প্রোটেক্টেড হচ্ছে। মানে কোনো এসবিসি, বেয়ারিশ এসবিসির ওপরে কিন্তু কোনো গ্রিন ক্যান্ডেল ক্লোজিং দিতে পারছে না। ঠিক আছে, তো এটা থেকেই বোঝা যায় যে এখানে সেলিং একটা বড় ব্যাপার, বা মার্কেটে সেলিং আসছে। ক্লিয়ার? চলো। ধীরে ধীরে সেকেন্ড টার্গেট এরিয়ার দিকেই চলে আসবে।
চলুন, এটা দেখবেন ধীরে 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 আমাদের যে টার্গেট লেভেল বলেছি সেই টার্গেট এরিয়া কাছাকাছি চলে আসতে পারে, যে সেকেন্ড টার্গেট এরিয়া। এটার জন্য ট্রেডিং করা যায়, ট্রেডিং করতে গেলে এসবিসি গুলো যেগুলো আছে তার উপরে ট্রেডিং করাটা সব থেকে বেস্ট। সুমিত মন্ডল 700 টাকা প্রফিট, মিন্টু 1657, রবীন্দ্র জানা 165, নিতেশ দাস 330। ভেরি গুড, ঠিক আছে চলো। সুমিত মন্ডল 1100, ঠিক আছে। ওকে। ওকে, 11 পয়েন্ট। শ্যামাদেবু 870। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। তো ফার্স্ট এন্ড সেকেন্ড টার্গেট অ্যাচিভ। এবার চলুন আমরা একটু স্টকের দিকে ফোকাস করবো। ব্যাংক নিফটিও সেম একই জায়গায় চলে এসছে, ডিমান্ড ভেঙে। ঠিক আছে। সুমিত মন্ডল 1400 বুক, কুন্তল মান্না 577 বুক। ভেরি গুড। হ্যাঁ, এটা তো খুবই ভালো, ট্রায়াঙ্গেল বানালে আজকে তো প্রফিট হওয়া স্বাভাবিক এটা। ঠিকই আছে আপনার। মানে অলোক ইন্ডাস্ট্রি একদম স্মুথলি মুভ করছে। আদানি উইলমার, থার্ম্যাক্স। থার্ম্যাক্স মনে হয় আমি কালকে যারা আমাদের বেসিক ক্লাসে ছিল তাদের নিয়ে আলোচনা করছিলাম থার্ম্যাক্সের ব্যাপারে। ঠিক আছে, তো আজকে বুক করতে শুরু করে দিয়েছে। ইডব্লিউএল, আদানি উইলমার। আচ্ছা, আমরা আজকে সবার প্রিয় একটা স্টক, যেটা প্রায় ম্যাক্সিমামের পোর্টফোলিওতে আছে, সেটা দেখবো। ওলা ইলেকট্রিক অ্যান্ড মোবাইল মোবাইল। এটা ওয়ান ডে না এটা। আচ্ছা, আচ্ছা, এটা ওলে না, এটা ওলেক্ট্রা, ওলেক্ট্রা, সরি। ওলা নয়, ওলেক্ট্রা। আমার একটু বুঝতে ভুল হয়েছিল। ওলেক্ট্রা গ্রিন ট্রে। আচ্ছা, রেঞ্জের মধ্যে আছে। রেঞ্জটা এখনো ব্রেক করতে পারিনি, এই রেঞ্জটা এখানে আছে। এই রেঞ্জটা ব্রেক হতে হবে, তাহলে একটা মোমেন্টাম আসতে পারে। ঠিক আছে। আর আর কেবল ভালো লাগছে, অ্যাপোলো টায়ার্স, কাজারিয়া সিরামিক তো হয়ে গেছে।
না, বিএলডব্লিউ। চোলাম। সন্তু দাস কোন ট্রেডটা বলুন। তো প্রথম কথা হচ্ছে আমার এই স্ট্র্যাটেজিগুলো লাইফ টাইমের জন্য কাজ করবে। আপাতত আমরা ব্যাক টেস্টিং করেও যদি দেখি, তো এর আগেও 20 বছর আগেও এটা কাজ করেছে, তো আহ, আশা করা যায় কাজ করবে। ঠিক আছে, এটাই বলবো। তো একটু আগে ওই জন্যই বলেছিলাম যে পুট বাইং না করতে, এখন এখান থেকে রিভার্সালও আসতে পারে। এটা শর্ট টার্ম রিভার্সাল একটা 1 মিনিট অনুযায়ী আসছে, কিন্তু এখানে একটা স্ট্রাকচার পয়েন্ট বানিয়ে যদি রিভার্সাল দেয় সব থেকে বেস্ট হবে। তো এখানে আমরা 5 মিনিটে যদি আমরা দেখি, এখানে 5 মিনিট এখন অব্দি কোনো স্ট্রাকচার পয়েন্ট নেই, এখন একদম জাস্ট মুভ করছে। তো হতে পারে এখান থেকে এটা মুভ করে আবার ডাউন সাইডও আসতে পারে। তো বেস্ট হচ্ছে এখান থেকে আমাদের 1 মিনিটে যেটা দেখছি, তার থেকে আমরা যদি একটা 5 মিনিটের স্ট্রাকচার পেয়ে যাই, এবং সেটা সব থেকে ভালো কাজ করতে পারে। ঠিক আছে। না, 3 মিনিটে কেন স্ট্রাকচার বানায়নি, স্ট্রাকচার বানিয়েছে কিন্তু স্ট্রাকচার ব্রেক করে। এটা একটা ইম্পর্টেন্ট। 5 মিনিটে আপাতত দেখি কি হয়। আমি বললাম যে ওবেরয়ের বেশি ভালো লাগছে, কারণ ওবেরয়ের বেস ফরমেশনটা খুব সুন্দরভাবে হয়েছে। এটা যেমন একটু ওপরের দিক করে হয়েছে, এখানে আমরা যদি 15 মিনিটে দেখি, এটা যেমন একটু জাস্ট ওপরের দিক করে হয়েছে, তো হয়েছে, ভালো হয়েছে এই জায়গাটা। এই জায়গাটা বেস ফরমেশন হয়েছে, কিন্তু ওর থেকে ওবেরয়েরটাও ভালো হয়েছে, খারাপ হয়নি। দুটোই ভালো হয়েছে। দুটো সেক্টর ইউজ করে আমরা দেখলাম, সেক্টর। এই সেক্টরের মধ্যে মুভমেন্টাম আছে বলে, তাই যদি মুভমেন্টাম থাকে তাহলে অবভিয়াসলি সেটা যাওয়ার একটা প্রবাবিলিটি বেড়ে যায় সবসময়।
এবং যেগুলো আপনাদেরকে বলেছি ওইগুলোই ভিডিও, ওইগুলোই সব থাকবে। যদি ওগুলো ভালো করে প্র্যাকটিস করেন তাহলে আর আপনার কোনো কিছু দেখার প্রয়োজন পড়বে না, অন্য কিছু কোথাও কোনো কোর্সও করার প্রয়োজন পড়বে না। তো চাইলে আপনারা একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন, আপনারা নিজেরা ফলো করতে পারেন এটা। আর নিফটির ক্ষেত্রেও এখানে স্ট্রাকচার পয়েন্ট হোক বা একটু টাইম স্পেন্ড করার পরে যদি মুভমেন্ট দেয় তাহলে বেটার রেজাল্ট আসবে। একটু 5 মিনিটে বড় স্ট্রাকচার টাইম ফ্রেমে যদি রেজাল্ট দেয়, যেমন এর আগে আমাদের রেজাল্ট দিল কেন দেখুন, এখানে বড় স্ট্রাকচার মানে 5 মিনিটের টাইম ফ্রেমে আমরা দেখলাম একটু বেস ফরমেশন করলো, তো সেখানে রিজেকশন আসছে। তো এবার এখান থেকে আমরা প্রথম বায়ার দেখতে পেয়েছি। তো এই বায়ারকে নিজেকে সাস্টেন রাখাতে হবে। তো বায়ার যে এই মুহূর্তে এসেছে, এবারে এই বায়ার কি করবে, এই বায়ার যদি আবার দেখা যায় সেলার এলো তারপরে রিটার্ন বায়ার আসছে, মানে কি তার মানে এই সেলিংটা কমছে বায়ারটা বাড়ছে। তো সেই জায়গা থেকে আমরা আবার এখানে আমি একটা কল বাইং এর অপরচুনিটি নিতে পারি, তাহলে মার্কেট ওপরের দিকে একটা যাওয়ার চান্সেস থাকে। ঠিক আছে, তো এখন জাস্ট আমরা এখান থেকে দেখছি একটা বায়ার এসেছে, তো এটা ভালো একটা প্রবাবিলিটি হতে পারে। দেখা যাক এটা কি হয়। এবং 1 মিনিটে এটা স্ক্যাল্পিং হতো এখানে, কারণ এখানে 1 মিনিট অনুযায়ী স্ট্রাকচার ব্রেক হয়েছিল। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন যে 1 মিনিট অনুযায়ী এই জায়গাটা একটা স্ট্রাকচার ব্রেক হয়েছে। এবং এখান থেকে এখানে যদি আমরা দেখি, এখান থেকে অলরেডি 1:1 টার্গেট আমাদের কিন্তু মার্কেটে দিয়ে দিয়েছে। ঠিক আছে, 1:1.35 টার্গেট দিয়ে দিয়েছে। এটা একটু অ্যাগ্রেসিভ হতো, কারণ যেহেতু এখানে 5 মিনিটে কোনো স্ট্রাকচার পয়েন্ট তৈরি করেনি তাই, সেই জন্য। এবার এখানে একটা ক্রস ওভার দিয়েছে সুন্দরভাবে। হতে পারে কি যে মার্কেট এখান থেকে যদি আমরা দেখি যে যেহেতু ক্রস ওভারও দিয়েছে, তো এবার এখান থেকে যেটা মুভ করলো, এবার স্টপ লসটা আমরা যদি এই জায়গায় নিয়ে আসি, এটা 12 পয়েন্টের স্টপ লসের থেকে একটু বেশি রাখতে হবে, কারণ 17 পয়েন্টের কাছাকাছি বা এই জায়গায় রাখতে হবে। এবং রেখে যদি আমরা যদি এদিকে দেখি, এখানে 1:1 এই টার্গেট অনুযায়ী যেতে হবে, মানে যা ইয়ে তাই টার্গেট অনুযায়ী। এটা যদি ক্রস ওভার হয় সেই ক্রস ওভার অনুযায়ী আমি বললাম আপনাকে। কিন্তু এখানে বেস্ট হয় যদি একটা রিট্রেসমেন্ট আসে এবং এখান থেকে এইভাবে মুভ করে 5 মিনিটের স্ট্রাকচার ব্রেক হয়, তাহলে 1 মিনিটে ফাস্টার মুভমেন্ট আসবে। ঠিক আছে, এটা ভালো হবে, ভালো দিক এটা। আর এখানে যদি প্রেস্টিজের সেলিং যেটা ব্রেকআউট ক্যান্ডেল হয়েছে তার এই লেভেলকে পার করে দেয়, তাহলে কিন্তু এখানে একটা বেয়ারিশ মানে টিউব তৈরি হচ্ছে, মানে মানে মার্কেট এই মুহূর্তে নেবে আবার উপরে। ঠিক আছে, আর এখানে মোটামুটি ভলিউমটা অ্যাভারেজ ঠিকঠাক আছে, এখন খারাপ কিছু নেই ওভারঅল রিলেটেড। ভলিউম অ্যানালাইসিস তাই বলছে। ঠিক আছে, এই কারণে আমি বললাম যে এখান থেকে এটা দিলে এটা অ্যাগ্রেসিভ হয়ে যাবে, ক্রস ওভার দেখে দিলে ওই জন্য স্টপ লসটাকে বড় রাখতে হলো। ঠিক আছে, ওই জন্য স্টপ লসটাকে বড় রাখতে হচ্ছে 1:1 নেওয়ার জন্য, রিভার্সাল নেওয়ার জন্য। এবং রিভার্সাল আসলেও মোটামুটি এই আমাদের এই যে বক্সটা যেটা দেখছি এই এরিয়া অব্দি যাওয়ার চান্সেস আছে, এই 25,188 বা এই লেভেলটা। প্রেস্টিজের সুইং ট্রেড দেখতে হবে তাহলে ডেলি বেসিস অ্যানালাইসিস করে কি পজিশন তৈরি হচ্ছে। হ্যাঁ, প্রেস্টিজ এটা ভালো তৈরি হচ্ছে উইকলি বেসিস বা একদম খুব ভালো ভালো চার্ট আছে, দারুণ চার্ট আছে। বেস ফরমেশন উইথ ব্রেকআউট অ্যান্ড এটা যদি 2 ঘন্টার চার্টে আমরা দেখি খুব ভালো চার্ট আছে। তো এখানে সুইং লোড নিচে নিচে আমি একটা স্টপ লস রাখতে পারি এবং ভলিউম অ্যাক্টিভিটি খুব দারুণ আছে। ঠিক আছে, এবং মোটামুটি আমি এটাকে যদি ধরি, তো মোটামুটি ওই 1900-র কাছাকাছি একটা যেতে পারে, মোটামুটি একটা মোমেন্টাম দিতে পারে 1900-র কাছাকাছি। ঠিক আছে, তো চলুন আজকে এই পর্যন্তই। আবার দেখা হবে পরের সপ্তাহে। আহ আবার আপনারা তার মধ্যে ভালো করে ভিডিওগুলোকে প্র্যাকটিস করুন, দেখুন। এবং দরকার হলে আপনারা এই এই যেগুলো আমাদের আগে লাইভ সেশন আছে সেগুলোকে রিপিট করার চেষ্টা করুন। চার্ট যত বেশি দেখবেন তত আপনার আইসেট বাড়বে এবং তত বেশি আপনি আহ, বুঝতে পারবেন মার্কেটকে। ধীরে ধীরে বোঝার চেষ্টা করুন, তাহলেই আপনি বুঝতে পারবেন। ওকে, চলো, থ্যাংক ইউ, হ্যাভ এ গুড ডে।